তারপরে আজকে আমি সরাসরি লাইভে আমি রিপাবলিক বাংলাকে মানে প্রশ্ন করতে চাই, আজকের দিনে যদি পরিযায়ী শ্রমিকরা আমার দেশের বাঙালিরা যদি দেশের বাইরে মার খায়, আপনাদের বলি না, প্রথমে বলি আমি কোনো কিন্তু তৃণমূল সমর্থক না, আমি কোনো কংগ্রেস সমর্থক না, আমি কোনো রাজনৈতিক দলের না। আমরা এখানে দাঁড়িয়েছি, দুই সরকার চোর, মমতা ব্যানার্জি চোর, তার ভাই চোর, মোদিও চোর, ঠিক আছে? আমরা এখানে সাধারণ মানুষ। একটা কথা, মুখ্যমন্ত্রী আপনাদের এই সমস্যা সমাধান করতে কি ব্যর্থ? শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। আর এই দেশে সব থেকে বেশি দাঙ্গা লাগিয়েছে, তার জন্য দায়ী রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা লাগিয়েছে। এখানে রিপাবলিক বাংলা এসে কি করে দাঙ্গা লাগাবে? ময়ূক রঞ্জন ঘোষ, স্বর্ণালী বাংলাদেশের অশান্তি ভারতবর্ষ টেনে নিয়ে এসছে, আজ পর্যন্ত কেউ পারেনি। আমি এই বাংলার বেলডাঙ্গার বাঘের বাচ্চা রিপাবলিক বাংলাকে রিপাবলিক বাংলা জেল খাটাবেন পার্লামেন্টে। আমার নাম সুরস্কার, আপনারা ছড়িয়েছেন এই দেশে রিপাবলিক বাংলা ছড়িয়েছে। রিপাবলিক বাংলা এখানে যখন আসে, তাদের উস্কানিমূলক কথাবার্তায় এখানকার যারা জনসাধারণ আছে সবাই খেপে গেছিল। আর খেপে গেলে কি হয়, আর রিপাবলিক বাংলার কি কাজ গোটা পৃথিবী জানে, গোটা ভারতবর্ষ জানে যে কিভাবে দাঙ্গা লাগাতে হয়, উস্কানিমূলক কথা বলতে হয়। এখানে এসে একরকম বলছে, মিষ্টি মিষ্টি কথা বলে বাইক নিয়ে। যে ব্যক্তি ভিড়কে উস্কালো এবং ভিড় থেকে চিৎকার করে সাংবাদিককে বলছেন যে মার মার, মানে সাংবাদিকের উদ্দেশ্যে, সেই ব্যক্তির সামনে এসে বলছেন যে ভিড় উস্কে গেছিল। মানে বুঝতে পারছেন তো যে খেলাটা কেমন করে হয়। এখানে আজ যেটা ঘটলো সেটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। শুধুমাত্র রিপাবলিক বাংলা নয়, একজন মহিলা সাংবাদিককে বেধড়ক মারধর করা হয়। বাম সরকারের যখন পতন ঘটে তখনও ঠিক এইভাবেই সাংবাদিকদের ওপর আক্রমণ শুরু হয়, তারপরেই বাম সরকারের পতন ঘটে। একটু ছোট্ট করে জানুন যে জি 24 ঘন্টার মহিলা সাংবাদিকের ওপর কি অত্যাচার হয়েছে। খবরে দেখুন, এখানে বলছেন তিনি যে সাংবাদিকের নাম হচ্ছে সোমা মাইতি। বেলডাঙ্গায় তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, হাত ও পায়ে জুড়ে গুরুতর আঘাত লাগে তার। অতর্কিত এই হামলার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সোমা। কাঁদতে কাঁদতে সোমা বলেন, এত বছর সাংবাদিকতা করছি, এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়িই কখনো। দুজন আমাকে পাজা কোলা করে তুলে নেয়, একজন চুল ধরে টানছিল, কেউ পা ধরে, কেউ জামা ধরে টানছিল, শরীরের এখানে ওখানে হাত দিচ্ছিল, আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। একজন মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যে শাসন করেন, সেই রাজ্যে মহিলা সাংবাদিকের অবস্থা এই। একজন সাংবাদিককে যখন মারধর করা হয় তখন ভিড়ের মধ্যে থেকে ছেলে চিৎকার করে বলছেন, যে আন্দোলন করছেন সেই ব্যক্তি বলছেন যে আমাকে জেলে ভরে দিক। মানে এখানে আইনের শাসন নেই, আইনকে ভয় পাই না, মানে ললেসনেস পরিস্থিতি। এইবার যখন আমরা গেলাম মুখ্যমন্ত্রী, দিদি আপনি কি বলবেন, তো দিদি বলছেন নাকি জুম্মাবার, এ তো হবেই। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হওয়ার প্রোগ্রাম করে। শুনলেন, জুম্মাবার, এ তো মানে জমায়েত হবে, এটা থোড়ি আমার কন্ট্রোলে। তাহলে বিষয়টা হচ্ছে যে আজকে বেলডাঙ্গায় আপনারা দেখলেন চরম পরিস্থিতি, ট্রেন অবরোধ করা হলো, রাস্তাঘাট ভয়ঙ্কর ব্যাপার। আমরাও ভাবলাম যে আরে বাপরে, মানে কি ঘটে গেল, একজন পরিযায়ী শ্রমিককে এইভাবে নৃশংস হত্যা করা হয়েছে, মানে কি করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি যতটা প্রতিবাদ করেছিলাম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য, আমি ঠিক তার মানে ততটাই প্রতিবাদ করব যে একজন বাঙালি পরিযায়ীকে এইভাবে মেরে ফেললো। কারণ অভিষেক ব্যানার্জি তো হেমন্ত সোরেনকে ফোন করেছিলেন, অধীর রঞ্জন চৌধুরী যখন সত্যিটা জানতে পেরেছেন, তার মানে আমাদের রাজ্যের সরকারও সত্যিটা জানতে পেরেছেন, অভিষেক ব্যানার্জিও সত্যিটা জানতে পেরেছেন, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রীও সত্যিটা জানতে পেরেছেন, যিনি কি স্বরাষ্ট্রমন্ত্রীও।
যার কন্ট্রোলে আইন নেই। অথচ মিডিয়ার সামনে সত্যিটা কে বললেন শুনুন। ইসলামপুর এলাকার চন্দ্রবংশী বলে একটা বস্তি আছে, সেইখানে তাকে এইভাবে মৃতদেহ পাওয়া যায়। গতকাল তাকে নিয়ে আসা হয়েছে। সে পরিযায়ী শ্রমিক, স্বাভাবিকভাবেই মৃত্যুর কারণ কি আমাদের জানা খুব জরুরি। তাই সেই গ্রামে ছুটে গেছিলাম, সেখানকার মানুষের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে পালামোতে আর কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে, কারণ ওই এলাকার আরও কিছু মানুষ ওই পালামোর বিশ্রামপুর এলাকায় থাকে। তাদের মধ্যে একজন বলে যে ওখানটায় আমাদের কাছে মাঝে মাঝে ওই আধার কার্ড চাওয়া হয়, তোমরা কি বাংলাদেশি বলে আমাদেরকে প্রশ্ন করা হয়। তা আমি ওইখানে বসে বসেই প্রথম হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, তিনি বিদেশে। তারপরে ওখানকার আইজি শৈলেন্দ্র কুমার, তার সঙ্গে যোগাযোগ করেছি। ওখানকার এসপি, তার সঙ্গে যোগাযোগ করেছি। এবং শৈলেন্দ্র কুমার যিনি আইজি পালামোর এলাকার, তাকে আমি বলেছিলাম আপনি সব ঘটনা জেনে যদি সম্ভব হয় আমাকে একটু জানাবেন, এখানকার মানুষ খুব টেনশনে আছে। আমি যখন ফিরছি গ্রাম থেকে তখন সেই আইজি শৈলেন্দ্র কুমার আমাকে ফোনও করেছিলেন। তিনি বললেন যে সম্ভবত প্রাইমা ফেসি মনে হচ্ছে যে এটা আত্মহত্যা, কারণ তার ঘরে জিনিসপত্র কালকে রাত্রেও পরশু মৃত্যুর দিনও তার ঘরের ডিম ঠিমগুলো দেখা গেছে, খাওয়া দাওয়া করেছে। তবুও আপনারা যখন বলছেন আমি এটা পূর্ণাঙ্গ তদন্ত করব। পাশাপাশি আমি এটাও বলেছি যে আমি কিন্তু সেখানটায় যাব। আমার একথা বলার উদ্দেশ্য দুটো। এক, যিনি মারা গেছেন আলারউদ্দিন, তার মৃত্যুর কারণ এটা স্পষ্টভাবে জানা দরকার। ওনারা কথা দিয়েছেন যে আমরা তদন্ত করব। এখনই আপনাকে জানাচ্ছি যে সম্ভবত এটা আত্মহত্যা, কারণ তার দেহের কোথাও আঘাতের চিহ্ন নেই, এক্সটার্নাল কোনো ইনজুরি নেই, দেহে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি। তাই সম্ভবত এটা আত্মহত্যা। এক। 2 নম্বর, আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি কেন অধীর রঞ্জন চৌধুরীর ভিডিও আপনাদের সামনে চালালাম জানেন? কারণ এই সেই ব্যক্তি, এই সেই রাজনৈতিকবিদ যিনি গ্রাউন্ডে গেছিলেন বেলডাঙ্গায়, সেখানে বজরং দলকে দোষারোপ করে এসেছেন। সেখানে বলেছেন যে হ্যাঁ হতে পারে যে বজরং দল বা হিন্দু সংগঠনের কোনো কারো কেউ করেছে, মেবি আধার কার্ড ভোটার কার্ড এরকম হয়ে থাকে। মানে সে কিন্তু না বিজেপির সাপোর্টার, না বজরং দলের সাপোর্টার, না আরএসএস এর সাপোর্টার। সে কিন্তু বলেছে এটা। আর তারপর তিনি এটা বলছেন যে আমি আইজি কে ফোন করে জানতে পারি এবং সেখান থেকে জানা যায় এটা আত্মহত্যা কিভাবে? কারণ জানা যায় ভাড়া ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজকে যে নৃশংস হত্যা, নৃশংস মানে আমি ভেবেছিলাম গলা কাটা, বুঝতে পারছেন তো নৃশংস মানেটা কি? নৃশংসতা বোঝা যাবে না সেই হত্যার। তো ঝুলন্ত দেহ পাওয়া গেছে, সেখানে বাইরে বডিতে কোনো আঘাত নেই। কানা ফোসাতে ছড়িয়ে যায় যে জয় শ্রীরাম বলতে না, মানে বলতে চেয়েছিল, মানে যেটা হয়ে থাকে আপনারা বুঝতেই পারছেন, জয় শ্রীরাম বলার জন্য বলেনি বলে হয়েছে, বাঙালি কিনা জানার জন্য সেই জন্য হয়েছে, মানে বিভিন্ন কথা রটে যায়। আর যার রেজাল্ট আজকে আপনারা বেলডাঙ্গাতে দেখতে পেলাম। এবার এখানে আরো একটু বুঝুন যে অধীর রঞ্জন চৌধুরীর বাইট শোনালাম, যেখানে উনি বললেন হেমন্ত সোরেন বলেছেন, তা নয়, বলেছেন আইজি। দেখুন, মমতা ব্যানার্জি পলিটিশিয়ান, রাজনীতি করেন, তিনি রেড রোডে নামাজ পড়েন আর আজকে মহাকাল মন্দির হবে বলে চিৎকার করেন। তাহলে রাজনীতি যে নেতারা করে সেই নেতাদের কথায় ভরসা করার নেই, ঠিক? আইজি বলেছেন, তার মানে এটাতে ভরসা করার আছে। প্রাইমা ফেসিতে বোঝা গেছে যে এটা আত্মহত্যা। তারপর আপনারা দেখতে পেলেন যে বেলডাঙ্গা ঠিকই উত্তপ্ত হয়েছিল, কিন্তু ঠান্ডাও হয়ে যায়। আমি চাই ফুল ইনভেস্টিগেশন হোক, বাট প্রাইমা ফেসি রিপোর্ট ডাজ ম্যাটার, যেটা সামনে এসেছে এবং জানা যাচ্ছে বডির বাইরে কোনো আঘাত নেই, মানে মারধর হয়নি। নৃশংসতা কাকে বলে? বাংলাদেশে যেভাবে দীপু দাসকে মারা হয়েছিল, অর্থাৎ পিটিয়ে জ্যান্ত পুড়িয়ে দেওয়া, এটা নৃশংসতা। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মারা হয়েছিল, এই যে কেটে দেওয়া হয়েছিল, মানে বাইরের বডি কাটা হয়েছে না, এটা নৃশংসতা। কিন্তু যখন ঝুলন্ত বডি উদ্ধার হয়েছে, তো প্রাইমা ফেসিতে জানা গেছে যে বাড়ির জিনিসপত্র, যা খাবার দাবার সব নাকি সঠিক জায়গায়, সবটা ঠিকঠাক। তার মানে সেখানে আত্মহত্যা হয়েছে বা ইনভেস্টিগেশন, সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, তাই তো? এর মধ্যে আমাদের বলার কিছু নেই। কিন্তু এই যে উত্তপ্ত হলো আজকে বেলডাঙ্গা, ভয়ঙ্কর পরিস্থিতি হলো, আর এর মধ্যে যদি হিন্দু মুসলিম রায়ট লেগে যেত, তো দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের ছিল। ইমিডিয়েট অ্যাকশন কার নেওয়ার কথা ছিল? রাজ্য সরকারের নেওয়ার কথা ছিল। তাহলে রাজ্য সরকার ফেল। অধীর রঞ্জন চৌধুরী জেনে গেলেন যে কি হয়েছে, রাজ্য সরকার জানেন না, কিন্তু রাজ্য সরকার বলেননি, কারণ তিনি চান যে ভোট পলিটিক্স হোক। ইলেকশনের আগের মুহূর্ত ঘটে গেছে,
রটে যাক। আর দিদি তো অ্যাস্ট্রোলজার, কেন অ্যাস্ট্রোলজার নয় বলবো না বলুন তো? প্রথম থেকে মমতা ব্যানার্জি শুরু করেছিলেন যে এসআইআর নিয়ে মানুষের মানসিক অত্যাচার হবে, মানে হেনস্থা হবে। ভাই দুদিন পর থেকে রিপোর্ট আসতে লাগলো যে মানুষ নাকি চরম হেনস্থায় ভুগছে, ভয়ঙ্কর হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। মমতা ব্যানার্জি বললেন যে এসআইআর এর চাপে বিএলও মারা যাবে, আত্মহত্যা করবে। একটা মারা যাবার পর পর আত্মহত্যা হতে লাগলো। আর এই মমতা ব্যানার্জি ভোট পলিটিক্স করে বললেন যে পরিযায়ীদের উপর অত্যাচার হচ্ছে বাইরে, পরিযায়ীদের উপর অত্যাচার। ঘটনাটি ঝাড়খণ্ডে বিজেপি সরকার নেই, ঝাড়খণ্ডে বিজেপি সরকার নেই, মমতা ব্যানার্জির ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার চলছে। তো সেখানে অত্যাচার হচ্ছে, পরিযায়ীদের উপর অত্যাচার, পরিযায়ীদের উপর অত্যাচার হতে লাগলো। মানে হয় তিনি কাউকে দিয়ে করাচ্ছেন, আর না হলে তিনি হয়ে গেছেন অ্যাস্ট্রোলজার। এই দুটোর বাইরে তো কিছু হতে পারে না, বুঝতে পারছেন তো? বা হয়তো তিনি এটাও হতে পারে যে মুখ দিয়ে বেরিয়ে গেছে মানে এটা এবার হবে, বসুমতী বসে থাকে মমতার মুখে, বললেন মানে ওটা ঘটে যাবে। এবার ফ্যাক্ট লাগবে তো কিছু, বেসিক ব্যাপারটা বুঝুন। আমি এখানে কি বলতে চাইছি, এখানে এটা বলতে চাইছি যে ভোট পলিটিক্সের রাজনীতি মমতা ব্যানার্জি করছেন, কারণ এতদিন পর্যন্ত যে মুসলিম সম্প্রদায়ের কাছে কোনো অপশন ছিল না, আজ তিনটে অপশন রয়েছে। আইএসএফ রয়েছে, হুমায়ুন কবিরের তৈরি করা দল জেইউপি রয়েছে, এমআইএম এন্ট্রি নিয়ে নিয়েছে। তো ভোট ভাগ হচ্ছে। দিদি ভোট ভাগ হতে দেবেন না। দিদি চান যে একচেটিয়া ভোট আমার দিকে আসুক, তবে তো জিতবো। কনফার্মেশন কোথা থেকে আসবে? এখন আমি কি বলতে চাইছি, আমি এজ এ সাধারণ নাগরিক শুধু এটাই বুঝতে পারছি যে মুসলিম সম্প্রদায়ের লোকের সাথে বাজে পলিটিক্স হচ্ছে, খুবই খারাপ পলিটিক্স হচ্ছে। যেমন তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এক তো হচ্ছে আজকে রটে যাওয়া কথায় তারা উত্তপ্ত হয়ে মারদাঙ্গা করতে লাগলো, কিন্তু মারদাঙ্গা করার পর যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে কাকে করবে? সেই মুসলিম সম্প্রদায়ের লোককে করবে, তো কোনো হিন্দু কেউ করবে না। আর বাংলার রিপোর্টার যে মার খেয়েছে তাকেও করবে না, ভুগতে হবে সেই মুসলিম ছেলেটাকে এবং তার ফ্যামিলিকে। প্রবলেমটা হচ্ছে 14 বছর হয়েছে বিজেপি গভর্নমেন্টের আসা, তার আগে তো ছিল ভাই কংগ্রেস গভর্নমেন্ট ছিল। তো আপনাদের সঙ্গে এমনই পলিটিক্স হয়েছে যে খারাপ লাগে ভাবতে। আমি বলছি না, হুমায়ুন কবির নিজে বলেছেন যে আমাদের সম্প্রদায়ের মধ্যে অশিক্ষিত লোকের সংখ্যা বেশি। কেন বেশি? কারণ একাংশ পাবলিককে অশিক্ষার দিকে ঠেলে ফেলা হয়েছে। আর যদি মুসলিম সম্প্রদায়ের লোককে বলা হয় চলো ভাই আন্দোলন করতে যাবো, ডিম ভাত খাওয়াবে, তারা ছুটতে লাগবে। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোককে বলা হলে তারা বলবে দেখি আজকের ডেটে কি আছে, কাজ আছে কিনা। তো পার্থক্য এখানে যে গভর্নমেন্ট হসপিটালে কাদের ভিড়, জেলখানায় আসামিদের মধ্যে কাদের ভিড়, কোর্টের মধ্যে কাদের ভিড়, এটা ফ্যাক্ট। আমি মিথ্যা বলছি না, এটাই ফ্যাক্ট। কারণ মুসলিম সম্প্রদায়ের লোকের সাথে রাজনীতি করা হয়, আর তারা তাদের সাথে রাজনীতি হতে দেয়। বলছে যে সেকুলারিজম তুলে দেবে, দিয়ে হিন্দুত্ব, হিন্দু হয়ে যাবে নাকি গোটা দেশ, নাকি হিন্দুবাদী মানে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। তো ভাই এটাও বোঝার আছে, যেটা বুঝতে পারছে না, যেটা হিন্দুরা বুঝতে পারছে, সেটা হচ্ছে যে হিন্দু এইভাবে হিন্দু রাষ্ট্র হয় না। কারণ কনস্টিটিউশনে চেঞ্জ আনতে গেলে বেসিক স্ট্রাকচারে চেঞ্জ আনতে হবে, বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করতে গেলে 2/3 মেজরিটি লাগবে। আর 2/3 মেজরিটি আনা যে কতটা ডিফিকাল্ট সেটা যারা গ্রাউন্ডে থাকে তারা জানে, মুসলিম সম্প্রদায়ের লোক বোঝে না। তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলেছে, মেরে দিয়েছে, ভাই দাঙ্গা করতে লাগো, মার করতে লাগো। আজকে এত সুন্দর আমাদের, মানে আমার মাঝে মধ্যে ভালো লাগে ব্যাপারগুলি ভাবতে, যে কলকাতায় যেখানে 80% হিন্দু সম্প্রদায়ের লোক থাকে সেখানকার মেয়র কিন্তু ফিরহাদ হাকিম, অথচ কোনো হিন্দুর কোনো অবজেকশন নেই। এটা বাংলাদেশ হলে হতে পারতো, বা অন্য কোনো কান্ট্রি হলে হতে পারতো? পারতো না তো, কিন্তু আমাদের দেশে হয়, আমাদের রাজ্যেও হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এই ফিরহাদ হাকিম যখন বক্তব্য দেয়, যার মিসাল হওয়ার কথা, সেই ফিরহাদ হাকিম যখন ওপেন বক্তব্য দেয় যে মেতুয়া বুরুজ তো মিনি পাকিস্তান, তিনি বলেন যে একদিন পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ নাকি উর্দু বলতে লাগবে, যারা মুসলিম ধর্মে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, পশ্চিমবঙ্গের ভবিষ্যতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। তো এটা তো দাঙ্গা লাগানো কথা, এটাকে তো সাপোর্ট করা যায় না, এটা তো প্যাথেটিক। আর আমার মনে হয় যে বেলডাঙ্গার যে যুবক আর বাংলার সাংবাদিককে ঘিরেছিল, ওনার তো ফিরহাদ হাকিমকে ঘেরা উচিত, যে এই সমস্ত বক্তব্য বলে আপনি হিন্দু মুসলিম করছেন। কারণ হিন্দুদেরও তো কান আছে, তারা তো শুনতে পায়। তারা হতে পারে যে লাঠি নিয়ে রাস্তায় বেরোয় না, বাট তারা ভোট দেয়। দেখবেন উকিলদের 10 টাকার পেন কথা বলে, তারা মার করতে যেন লাঠি নিয়ে, তাদের পেনে এতটা পাওয়ার থাকে যে সেই পাওয়ার কাজে লাগায়। তো এই জায়গায় বুঝতে হবে, আমাদের পশ্চিম বাংলা যখন অখণ্ড বাংলা ছিল, বিভক্ত ছিল না, তখন কিন্তু পশ্চিম বাংলায় প্রধান লাস্ট মানে শেষবারের মতো প্রধানমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওই টাইমে হিন্দুদের উপর চরম অত্যাচার হয়, কিন্তু এত অত্যাচার, এত ঝামেলা, গ্রেটার কিলিং, কলকাতা কিলিং দেখার পরেও আজকে হিন্দু সম্প্রদায়ের লোক শিক্ষার দিক থেকে এগিয়ে, সমস্ত দিক থেকে এগিয়ে বললেও ভুল হবে না।
তাদের কন্ট্রিবিউশন হিউজ সমাজে। তো সেটা কিভাবে হচ্ছে সেদিকে ফোকাস করতে হবে। আমি খুব ভ্যালিড কথা বললাম আপনাদেরকে, রায়ট, দাঙ্গা করবো, ওকে মেরে দেবো একে। আজকে যে চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে মেরেছে তার ফ্যামিলি এবং যারা অ্যাকিউজড হয়ে গেছে, যাদের এগেনস্টে ভার্ডিক্ট চলে এসেছে, তারাও কাঁদছে যে মমতা ব্যানার্জি করিয়েছে, বাট তাদেরকে কি কেউ বাঁচাচ্ছে? সাপোর্টে আছে কেউ? নেই না। তো এই ব্যাপারটা বুঝতে হবে। আজকে হাওয়ায় হাওয়ায় আন্দোলন হয়ে গেল, মানে হাওয়ায় হাওয়ায় হয়ে গেল, কিছুই হয়নি, জানা যাচ্ছে আত্মহত্যা। তো এটা প্যাথেটিক, এর বাইরে আমার কিছু বলার নেই, এটা প্যাথেটিক। কারণ এই গভর্নমেন্ট চায় ইলেকশনের আগে একটা বড়সড় রায়ট হোক। বাকি এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।